হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআর এর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। আজকে আমরা যে বিষয়টি, যে গল্পটি নিয়ে আলোচনা করব, সেটা হলো দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের গল্প বহুরূপী। খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআর এর অনলাইন ক্লাস। তোমরা যারা জয়েন করতে চাইছো আমার অনলাইন ক্লাস, অবশ্যই ডিটেলসের জন্য আমাকে ইনবক্স করো। আর তোমরা ডেসক্রিপশন বক্সেও ডিটেলস অনেকটাই পেয়ে যাবে। আর তারপরেও যদি আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করো। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। আজকে এই বহুরূপী গল্পটির বিষয়বস্তু নিয়ে আমি তোমাদেরকে একটি আলোচনা করে দেব। আজকের পার্টে থাকবে বিষয়বস্তু আলোচনা, আর এরপরে খুব শিগগিরই একটা পার্ট আসবে, মেবি কালকেই আসছে আরেকটি পার্ট। সেখানে থাকবে এই গল্প থেকে কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর। তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ এবং এসএলএসটি স্টুডেন্টদের জন্য, দু পক্ষের জন্যই কিন্তু এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখান থেকে তোমরা একবার বিষয়বস্তুটি বুঝে নাও, তারপরে তোমরা একবার শুধুমাত্র টেক্সটটি পড়বে। আশা করব তোমরা গল্পটি জলের মতো সোজাভাবে বুঝতে পারবে, কারণ গল্পটিতে যে হরিদার চরিত্রের যে শেডস, সেটাই কিন্তু আজকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরব। প্রথমেই আসি এই গল্পের মুখ্য চরিত্র। তিনি কে ছিলেন? তিনি ছিলেন হরিদা, যাকে কেন্দ্র করে এই গল্পটি সম্পূর্ণ আবর্তিত হয়েছে। তা হরিদা ছিলেন কি? পেশায় ছিলেন তিনি একজন বহুরূপী। বিভিন্ন রকম সং সেজে এবং মানুষকে আনন্দ দিয়ে তার বিনিময়ে সামান্য কিছু বকশিশ নিয়ে তার জীবন কাটছিল। কিছু মানুষ হয় এরকম, যাদের জীবনটা ঠিক ছকে বাঁধা হয় না। 10টা 5টার ডিউটি করতে সবাই ভালোবাসে না। এই হরিদাও তাদের মধ্যে একজন। হরিদার কথা যখন লেখক এই গল্পে বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে হরিদা কিন্তু পারতই কোনো দোকানে কাজ করতে কিংবা কোনো অফিসে একটা কাজ জোগাড় করে নিতে, কিন্তু তিনি সেটা করেননি। আসলে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের গড়ে ওঠা, আমাদের জীবন বোধ আলাদা। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু মানুষ এখনো নিজেদেরকে সম্পূর্ণভাবে ছকে বাঁধতে পারেন না। কিছু মানুষের শখ থাকে আঁকা, কিছু মানুষের গান করা, কিছু মানুষের লেখালেখি করা। হয়তো তারা যদি ঠিকঠাক মতো, আমাদের কথায় ঠিকঠাকভাবে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি পাশ করতেন এবং কোনো জায়গায় চাকরির আপিল করতেন, অবশ্যই তারা সেখানে ভালো কিছু পেতে পারতেন। কিন্তু তাদেরও সেটা ইচ্ছা নয়, আর অদৃষ্টেও মনে হয় সেরকম লেখা নেই। তাই তারা বেঁচে থাকে তাদের নিজেদের ভালোবাসার জায়গাটা নিয়ে। তাদের নিজেদের বেঁচে থাকা, তাদের যেন ওই শখ, ওই তাদের নিজেদের পছন্দের জায়গাটার মধ্যে দিয়েই সীমাবদ্ধ। আমরা দেখি হরিদা, যিনি কিনা নিত্য অভাবের সাথে দিন কাটাচ্ছেন। রোজ তার উনুনে চাল ফোটে না, জল ফুটলেও চাল ফোটে না। এমনকি গল্প কথকরা যারা তার ঘরে আড্ডা দিতে যায়, তারাই সাথে করে চা চিনি নিয়ে যায়, হরিদা শুধু জলটা ফুটিয়ে দেয়। অর্থাৎ কতটা অভাব বোধ সেখানে রয়েছে, কতটা অভাব রয়েছে যে রোজ সেখানে চাল ফুটতে পারে না, জল ফোটে। কিন্তু তবুও দেখো লোকটা কতটা নির্বিকার যে সে নিজের জন্য আলাদাভাবে কোনো কাজ খুঁজে নিচ্ছে না।
সে রয়েছে কিনা, সে রয়েছে শুধুমাত্র নিজের ভালোবাসার গণ্ডিতেই নিজেকে আবদ্ধ করে রেখেছে। গল্প যত এগিয়েছে তত যেন আমরা তার চরিত্রের সেই নাটকীয় বৈচিত্র্য যেন আমরা এই সমগ্র গল্পটার মধ্যে আমরা যেন দেখছি। যত গল্প আস্তে আস্তে এগোচ্ছে তত যেন আমরা বিস্মিত হচ্ছি লোকটির ভালোবাসার সেই জায়গাটা দেখে, যেখানে কি আছে, শুধুমাত্র সাজ আছে। হ্যাঁ, নিজের জীবনটাকে তিনি সাজাতে পারেননি, কিন্তু নিজের জীবনকে নিজেকে মাঝে মাঝে সাজিয়েছেন এক একটা সুন্দর সুন্দর ক্যারেক্টারে। নিজের জীবনটাকে তিনি গোছাতে পারেননি, নিজের জীবনটা ওরকম বহুরূপীর মতো সুন্দরভাবে, যেটা তিনি অনায়াসেই করতে পারতেন, যেটা কিন্তু তিনি অনায়াসেই করতে পারতেন। তিনি তার জীবনে সর্বোচ্চ রোজগার করেছেন বাইজি সেজে, কারণ কয়েকজন একটু দেখেছিল তাকে আর চোখে। এছাড়াও তাকে পাগল, তারপর কখনো পুলিশ ইন্সপেক্টর, এই সমস্ত সাজে আমরা শুনেছি, আমরা গল্পেতে পড়েছি। অথচ যখন তিনি শেষমেশ বিরাগী হয়ে জগদীশ বাবুর মতো একজন বিরাট ধনী মানুষের গৃহে গেলেন, সেখানে জগদীশ বাবু কিন্তু ঘুণাক্ষরেও টের পেলেন না যে এটা কে ছিল, হরিদা ছিল। তিনি কিন্তু পারতেন খুব সহজে সেখান থেকে বকশিশ আদায় করতে, কিংবা জগদীশ বাবু যে তাকে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিচ্ছিলেন সেটা কিন্তু তিনি অনায়াসেই নিতে পারতেন। কিন্তু সেদিন যেন তিনি সাধা লক্ষ্মীকে পায়ে ঠেলে এসেছিলেন। কেন এসেছিলেন সাধা লক্ষ্মীকে পায়ে ঠেলে? তার কারণ তিনি যে কাজটাকে ভালোবেসে করেন, সেই কাজটাকে তিনি সেই বহুরূপীর যে কাজ, সেটাকে যেন তিনি সম্মান জানিয়েছিলেন সেদিন ওই সাধা লক্ষ্মীটাকে পায়ে ঠেলে। তার যে ঢং, সেই ঢংটাকেই তিনি বাঁচিয়ে রেখেছিলেন। তিনি বিরাগী সেজেছিলেন, আর বিরাগীদের হচ্ছে টাকা পয়সা বা এই জগতের যে জাগতিক যে মোহমায়া, তার প্রতি বিন্দু মাত্র কোনো টান থাকে না। আর সেই সমস্ত কিছুর ঊর্ধ্বেই তিনি যে বহুরূপী হয়ে সেখানে গিয়েছেন, বা তিনি যে আসল সন্ন্যাসী বা বিরাগী নন, সেটা কিন্তু ঘুণাক্ষরেও তিনি টের পেতে দিলেন না কাউকে। এবং পরবর্তী সময়ে যখন তিনি গল্পকথক এবং অন্যান্যদেরকে এই বিষয়ে বলছিলেন, তখন যে তিনি বলেছিলেন যে হ্যাঁ, তিনি বকশিশ আনতে ওই বাড়িতে আবার যাবেন, কিন্তু তিনি সেই টাকা যেটা ভ্রমণ করার জন্য, তীর্থ ভ্রমণের জন্য জগদীশবাবু তাকে দান করতে চেয়েছিলেন, সেই টাকা তিনি নিতে পারবেন না। অর্থাৎ নিজের কাজের প্রতিও কিন্তু তার রয়েছে গভীর শ্রদ্ধা। বিরল এই ধরনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে বিরল। সেই হরিদার এই বহুরূপী, এই যে বহুরূপ ধারণ করে তিনি এই যে ঘোরেন, এটার জন্যই মনে হয় বহুরূপী গল্পটি নামকরণের দিক থেকে একদম সার্থক। এই যে হরিদার বিভিন্ন রূপে বিভিন্ন বেশে মানুষকে ভোলানো, এবং সত্যিই মানুষ প্রথমে কেউ চিনতে পারতো না, 2-1 ছাড়া, যে ওটা হরিদা এই সমস্ত কীর্তিকলাপের পেছনে। তাই বহুরূপী নামকরণটি যেন এখানেই সার্থক। আশা করি তোমরা গল্পটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি আর কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে জানিও। আর আবারও বলছি, যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার পড়ানো তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। আবারও আসতে চলেছে, খুব শিগগিরই আসতে চলেছে, জানিয়ে দিচ্ছি, আমাদের বাংলা টিউটোরিয়ালের অনলাইন ক্লাস। যারা যারা জয়েন করতে চাও আমার সাথে যোগাযোগ করো, তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।